অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে দেব না বলে শিবুবাবুর সিনেমায় তৃণমূল কংগ্রেসের বসিরহাটের প্রাক্তন সাংসদ তো তাদিন তাদিন করে নাচতে শুরু করেইছেন। কিন্তু এটাই যদি আমাদের বাস্তবে দেখতে হয় তাহলে সেখানে না আছে ঝিকিমিকি লাইট, না আছে মিউজিক, সেখানে আছে শুধু না করা কয়েকটা প্রশ্ন এবং তার সঙ্গে ধিতাং ধিতাং বলে আমি তেলে অম্বলে এইরকম করা কিছু দৃশ্য। এবার সেখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টার দেখাচ্ছেন বাংলাদেশের সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, পশ্চিমবঙ্গের সেই সমস্ত এলাকা, এবং সেখানে চিৎকার করে করে তিনি প্রশ্ন করছেন এবং হাতে বুম নিয়ে দেখাচ্ছেন তিনি বাংলাদেশিরা, দেখুন আপনি বাংলাদেশিরা। অনেকটা সেই শীতকালে বাবানকে যখন বাবানের মা চিড়িয়াখানায় নিয়ে গিয়ে হিপোপটেমাস দেখায় ওই রকমই আর কি দৃশ্যটা। মা যখন বলে দেখো বাবান, এই দেখো এই যে হিপোপটেমাস দেখেছো, ওই দেখো হিপোপটেমাসটা কিন্তু হাঁ করলো, দেখেছো মুখের ভেতরে কতগুলো দাঁত আছে, গোনো তো বাবান, দেখো দেখো। বাবান তখন কমলা লেবু খাচ্ছে, বাবান একদিকে ভাবছে সে কমলা লেবুটা খাবে নাকি সেই হিপোপটেমাসের দাঁত গুনবে। তারই সঙ্গে তার আবার মাথার মধ্যে একটা সন্দেহ চলছে, আচ্ছা এই ভদ্রমহিলা মানে আমার মা আর কি, সে হঠাৎ করে আমার সঙ্গে এত ভালোভাবে কথা বলছে কেন, কি ব্যাপার, কোনো বকাঝকা নেই। তো সেরকম ভাবে রিপোর্টারও দেখাচ্ছেন দেখুন দেখুন বাংলাদেশি, এই যে দেখুন বাংলাদেশিরা চলে যাচ্ছেন, এই দেখুন বসে আছেন, এই দেখুন হেঁটে পালিয়ে যাচ্ছেন, এই যে দেখুন আপনি 3 দিন ধরে উনি এখানে বসে রয়েছেন, এই দেখুন বাংলাদেশি, এইখান দিয়ে একেবারে এখন কিন্তু শয়ে শয়ে বাংলাদেশি চলে যাচ্ছেন, লাখে লাখে বাংলাদেশি চলে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনারও থাক আমারও থাক, হাজারে হাজারে বাংলাদেশি অন্তত চলে যাচ্ছেন। এই দৃশ্য আপনি যখন দেখছেন আপনারও মনে হচ্ছে আহা দেখতে তো খারাপ লাগছে না, বাংলাদেশি তারা ইলিগালি ছিলেন, তারা চলে চলে যাচ্ছেন, আপনি দেখছেন খুব ভালো কথা। কিন্তু সাধারণ মানুষ আমরা যেটা দেখছি এবং ব্লাড প্রেশার বাড়িয়ে আমাদের যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, দুটোকে যদি আপনি পাঞ্চ করে দেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু এমন কিছু কথা উঠে আসছে, এমন কিছু প্রশ্ন উঠে আসছে যা রীতিমতো গা পিত্তি জ্বালিয়ে দেওয়ার মতো। প্রথম কথা হচ্ছে, যারা সীমান্ত এলাকা দিয়ে চলে যাচ্ছেন এখন, তাদের যখন রিপোর্টার প্রশ্ন করছেন আপনি তাদের উত্তরগুলো যদি শোনেন আপনার মনে হবে কিসের দেশ, কিসের সীমান্ত, ন্যাশনাল সিকিউরিটি, দেশের সুরক্ষা, বিএসএফ, বিজিবি, পশ্চিমবঙ্গের পুলিশ সবই মোহমায়া। মানে বিএসএফ আর পশ্চিমবঙ্গ পুলিশ সব একেবারে হোলসেল উদাসীন, কি সুন্দর তারা ঢুকে পড়েছেন। মাল্টিটিউড অফ ফাজলামি আপনি দেখতে পাবেন। আপনি দেখুন তাদের যখন প্রশ্ন করা হচ্ছে আপনারা কি করে এলেন মশাই, আপনারা ইললিগালি এসেছেন, নিজেরাই বলছেন, তা ঢুকলেন কি করে, কেন দালাল ধরে ঢুকেছি, এই তো 5,000 10,000 টাকা দিতে হয়েছে, তারপর সুন্দর দালাল আমাদেরকে সীমান্ত পার করিয়ে দিয়েছে। কেউ বলছেন নদী পার করে চলে এসেছি, কেউ বলছেন হেঁটে হেঁটেই ঢুকে পড়েছি ব্যাগ ট্যাগ যা ছিল সেই সমস্ত কিছু নিয়ে। এবং আরেকজন দিদা তিনি তো আরো ওপরে, তিনি বলছেন আমি নাতির টানে চলে এসেছি পশ্চিমবঙ্গে, নাতি কয়েক বছর আগে চলে এসেছিল, সেই নাতির জন্যই আমিও চলে এলাম। আরে নাতির বাবা মা মানে আপনার মেয়ে জামাই বা আপনার ছেলে বৌমা তারা তো আরো আগেই চলে এসেছে, আমি স্পেশাল এখন নাতির জন্য এসেছি, নাতির টানে এসেছি। এবং এই যে এরা চলে যাচ্ছেন, আপনি যদি প্রশ্ন করেন কেন চলে যাচ্ছেন, এটা একেবারে ডাহা মিথ্যে কথা যে এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, একদম এদেরকে ঝপাং ঝপাং করে চুজ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে এবং তারপরে এদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, একেবারে তা নয়। হাট ভেঙে গেলে যেরকম ডালমুট বিক্রেতা বাড়ি চলে যান সেই রকমই বিষয়। এনারাও বলছেন যে আসলে এখান দিয়ে যাওয়াটাই তো অনেক বেশি সহজ, মানে না হলে আবার দালাল ধরতে হবে, আবার 5,000 10,000 টাকা খরচ হবে, তার থেকে এখান দিয়ে তো আমরা সুন্দর চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, ইললিগালি এসেছি তো কি হয়েছে। এখন ওই বর্ডারের কাছে এসে একটু কাগজপত্র কিছু চাইছে, আর তারপর বিএসএফ আর বিজেপি দুজনের মধ্যে সলা পরামর্শ হচ্ছে, তারপর আমাদের হাত পায়ের ছাপটাপ নিচ্ছে, আমাদের যেতে দিচ্ছে, আমরা সুন্দর করে পার করে চলে যাচ্ছি। এইখানেই নিশ্চয়ই কেউ একটা এক্ষুনি বলবেন যে এই জন্যেই তো এনআরসিটা প্রয়োজন। আরে মশাই, এনআরসিটা যদি প্রয়োজন হয় তাহলে আটকাচ্ছেটা কে? কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা, কেন্দ্রীয় সরকার যদি চায় এনআরসি করবে, কে আটকাচ্ছে? আর আটকালে কেন্দ্রীয় সরকার শুনছেই বা কোথায়, কবেই বা শুনেছে? তো তাহলে এনআরসি দরকার যারা বলছেন, এনআরসিটা করতেই হবে যারা বলছেন, তারাই আবার সীমান্ত এলাকায় এই অনুপ্রবেশের জন্য বিএসএফ আর বিজিবির মধ্যেও যে একটা ঝম্পাস চাকুম চুকুম নেক্সাস রয়েছে সেইটা কিন্তু কিছুতেই স্বীকার করবেন না। সেটা স্বীকার করতে গেলেই আবার গায়ে জ্বর আসবে। তাহলে এরা ঢুকছেটা কি করে? এখন কথাটা হচ্ছে, এই যে বাংলাদেশিদের আজ ধরা হয়েছে, তারা সব অনুপ্রবেশ করেছেন, তারা বেরিয়ে চলে যাচ্ছেন সীমান্ত এলাকা দিয়ে, তাদের যখন প্রশ্ন করা হচ্ছে তারা কি করতেন, এই যে এখানে তারা ইললিগালি ঢুকেছিলেন, ঢুকে পড়ে বসেছিলেন, কিছু না কিছু তো তারা করতেন, কিছু তো করতেই হবে তাদের। কোথায় তারা বসেছিলেন, কোথায় তারা থাকছিলেন, কোথায় তারা খাচ্ছিলেন, করছিলেনটা কি? এখনো পর্যন্ত এমন কারোর উত্তর কিন্তু শোনা যায়নি যে এমন একটা স্ট্রেটার তারা ছিলেন, এত টাকা পয়সা তাদের ছিল, একেবারে আল হাবিবি বলে উটের পিঠে চেপে তারা ঘুরে বেড়াতেন, একেবারে পশ্চিমবঙ্গে প্রচুর টাকা পয়সা ওড়াতেন, বিরাট বড় লোকে জীবনযাপন করতেন, এমনটা শোনা যায়নি। তারা সকলেই বলছেন যে তারা ওই নিউ টাউন, সল্টলেক, ওইদিকে যে বস্তি এলাকাগুলো গজিয়ে উঠেছিল সেইখানে তারা থাকতেন এবং তারা কাজটা কি করতেন। কেউ বলছেন আমি ফ্ল্যাটের ময়লা তুলতাম, কেউ বলছেন আমি চায়ের দোকানের বাসন মেজে দিতাম, কেউ বলছেন আমি বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতাম। এইবার তাহলে আসল প্রশ্ন
প্রশ্নে আসা যাক। গালাগাল যখন খাবোই, মানুষ যখন লিখতেই বসবেন একটু পরেই যে পেছনে এত বই রেখে আপনি বলছেন যে কথা কিছুই তো জানেন না, খালি তো নাটক করছেন, তাহলে ভালো করেই খাওয়া ভালো, তাই না? তো এই যে ভদ্রলোকের বাড়িতে এই সমস্ত লোকজন কাজ করতেন, এই ময়লা ফেলার কাজ বলুন, পরিচারিকার কাজ বলুন, যে দোকানে তাদের খাটানো হতো, তারা কিছুই জানতেন না। দেখুন, আমরা এই পার্টিশনের ফার্স্ট ওয়েভ দেখেছি, সেকেন্ড ওয়েভ দেখেছি, বিহারিদের ইনফ্লাক্সও দেখেছি। হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাস্তায় কাজের লোক বেড়ে যাচ্ছে। আগে যে কাজের জন্য 20 টাকা কেউ নিত, এখন দেখা যাচ্ছে 20 পয়সাতে সেই কাজ করার জন্যও লোকজন দাঁড়িয়ে আছেন। আরে আমাকে টাকা পয়সাও দিতে হবে না, শুধু দুবেলা খেতে দিও, ভাতও দিতে হবে না, ভাতের ফ্যানটা দিলেই হবে, এই বলে কাজের লোক বেড়ে গেছে। তাহলে সেই সমস্ত ভদ্রলোক বাড়ির লোকজন যাদের বাড়িতে এরা কাজ করতেন, কিংবা যে ফ্ল্যাটের ময়লা তুলতেন সেখানকার লোকজন, বা যে দোকানদার বলেছিলেন যে তোমাকে শাটার টানার পর রাতের বেলা এখানে শুতে দেবো, টাকা অত দিতে পারবো না, সকাল সকাল উঠে সমস্ত কিছু পরিষ্কার করবে, বাসন মেজে রাখবে, আবার শাটার বন্ধ হয়ে যাওয়ার পর ভেতরে শুতে দেবো, তারা জানতেনই না যে এরা বাংলাদেশি, এরা বাংলাদেশ থেকে এসেছেন। এই প্রথম তারা জানতে পারছেন। এবং পশ্চিমবঙ্গ পুলিশ যারা আজ বেশ খাতা খুলে বসছে, তাদের কাছেও কোনো খবর ছিল না। আপনি দুবাইয়ের নানা রকম গল্প শুনেছেন না, যে আটকে রাখা হয়, পাসপোর্ট দেওয়া হয় না, তারপরে একেবারে মারধর করা হয়, অত্যাচার করা হয়, পাসপোর্ট রেখে দেয় যাতে দেশে ফিরতে না পারে। সেরকম পশ্চিমবঙ্গে পুলিশকে খুশি করার যে কাজ, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন হোটেল বলুন, ডান্স বার বলুন, দোকান বলুন, সেখান থেকে এদেরকে খুশি করা এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুষে রেখে কিভাবে চলে এবং সে সম্পর্কে এই পুলিশদের কাছে কোনো খবরই থাকে না, এটা সত্যিই মেনে নিতে হবে। অনুপ্রবেশকারীদের রেখে দেওয়ার পেছনে এদেরও সবার কিন্তু একটা বড় সত্য রয়েছে। এই পুলিশের এদিক থেকে ওদিক থেকে টাকা পয়সা নেবার অভিযোগের ব্যাপারও রয়েছে, এবং লেবার এক্সপ্লয়টেশন, চিপ লেবার পাওয়ার লোভের জায়গা রয়েছে। এই সমস্ত ভদ্রলোকেদের যত কম পয়সায় কাজ করিয়ে নেওয়া যায় ততই ভালো, এই জায়গাটাও কিন্তু রয়েছে। এই সমস্ত অভিযোগের কথা এখানে উঠে আসছে। আজ সবাই আবাজাবা ডাবা, কেউই আগে কিছু জানতেন না, আজ প্রথম তাদের চোখ খুলেছে যে ও বাবা, এরা বাংলাদেশি। আজ যারা বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখাই উচিত না, কি করে তারা ঢুকলো, তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত, তারাই যদি কাল পান যে 10 টাকা কম নিয়েও এই বাংলাদেশি লোকটা তোমার কাজটা করে দেবে, তিনি কিন্তু কাজটা করিয়ে নেবেন। হিপোক্রেসি কি ভি কোই সীমা হতি হ্যায়। এবং এইখানে আরো একটা কথা, এই যে ডকুমেন্ট তাদের হাতে হাতে সব পৌঁছে গেছে এবং তারা এই কথাগুলো বলছেন, এটা বিশ্বাসযোগ্য। তার কারণ আমরাও দেখেছি যে সাধারণ মধ্যবিত্ত মানুষকে একটা কোনো ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট যদি তৈরি করাতে যেতে হয় বা কোনো কাজে যেতে হয়, লাইনে দাঁড়ানো, সময় দেওয়া, এবং সেখানে একটা ভুল এদিক থেকে ওদিক হলেই আমাদের তটস্থ হয়ে থাকতে হয় যে আবার গোটা প্রসেসটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের পরের দিন আসতে হবে। ছবির সাইজ পাসপোর্ট না স্ট্যাম্প সাইজ, সেই নিয়ে পর্যন্ত আমাদের সামনে নাটক করা হয় যে ছবিটা একটু বড় হয়ে গেছে, ছবিটা আর একটু ছোট করতে হবে, আরো অনেক কিছু। কিন্তু সেখানে এই সমস্ত লোকজনের হাতে ডকুমেন্ট পৌঁছে গেছে, ফেক ডকুমেন্ট, ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড, কোথাও ফেক স্বাস্থ্যসাথী কার্ড তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। কি করে হয়েছে এটা? কারণ আমাদের সিস্টেমটাই এইরকম, আমাদের সিস্টেমটা ইজ কোডেড ফর ফ্রড। এখানে আপনি টাকা দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। 100 টাকা হাতে গুঁজে দিয়ে যদি বলা হয় যে আমার তো এই ডকুমেন্টটার অরিজিনাল নেই, জেরক্সটা দিয়ে কাজ চালিয়ে দাও, তাহলে সেটা করে দেওয়া হবে। কারণ এই ঘুষ নেওয়া আর ঘুষ খেয়ে কাজকর্ম করা, এটাই আমাদের সিস্টেমে পরিণত হয়েছে। আজ আপনি যদি বলেন যে ঘুষ নেওয়াটা বন্ধ করতে হবে, এসব ইল্লিগাল কাজ বন্ধ করতে হবে, তাহলে তো আপনাকে ঘুষ দেওয়াটাও বন্ধ করতে হবে। বেসিক যে ফান্ডামেন্টাল জায়গাটা, সেখানে এসে আপনাকেও তো পাটা রেখে বলতে হবে যে না, এটা ভুল, আমি করব না, তোমাকেও করতে দেব না। সেটা কজন করে? এখনো আপনি দেখুন, এই যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ হচ্ছে, বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, সরকারি কর্মচারী, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক বিএলও রয়েছেন যারা বাড়ি বাড়ি যাচ্ছেন না, চায়ের দোকানে বসে কাজ চালিয়ে দিচ্ছেন, ফোন করে বলে দিচ্ছেন না না যেতে পারবো না, একটু বাড়ি এসে নিয়ে চলে যাও না, আবার এতটা যেতে হবে। এরকম করেও অনেক বিএলওই তো করছেন। অনেক বিএলও নিজেরা যেমন সমস্যায় পড়ছেন, সেই রকমই বিএলওদের আরেকটা দিক এটাও তো রয়েছে, এই জিনিসটাও তো হচ্ছে। আজ আপনি যদি বলেন যে পুলিশ ঘুষ নিয়েছে, পুলিশ টাকা পয়সা নিয়ে এদেরকে থাকতে দিয়েছে, তাহলে পুলিশ আজ প্রথম ঘুষ নিচ্ছে এমনটা তো নয়। পুলিশের লোকজন কাজ করতে শুরু করেছেন, তাদেরকে তো এটাই দেখানো হয়েছে যে তুমি ঘুষ নিয়ে নাও, ঘুষ নিয়ে কাজটা করে দাও, তোমার ওপরতলার লোকজনও খুশি থাকবে, তোমার জীবনও একেবারে ঝিঙ্গালালা। এর থেকে বেশি মানুষ কি চায়? এর থেকে বেশি কে কবে কি চেয়েছে? এইখানে সব থেকে অবভিয়াস যে বিষয়টা, সেটা হচ্ছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য নিশ্চয়ই এই সমস্ত অনুপ্রবেশকারীদের হাতে ডকুমেন্ট পৌঁছে দেওয়া হয়েছে, এবং এই সমস্ত যে ফেক ডকুমেন্ট, ফেক ভোটার আই কার্ড, এসব দিয়ে বিভিন্ন জায়গায় 1000 4000 ভোট
একদম ম্যানিপুলেট করার বা প্রভাবিত করার মতো ক্ষমতাও নিশ্চয়ই এদের রয়েছে, কিন্তু তারই সঙ্গে একটা বেসিক প্রশ্ন, এই অনুপ্রবেশকারীদের ঢুকে পড়া এবং অনুপ্রবেশকারীদের এখানে থেকে যাওয়া ইল্লিগালি, এটা শুধুমাত্র একজনের ওপরে নির্ভর করে না, বিভিন্ন দিকের বিভিন্ন মানুষের বিভিন্ন সিস্টেমের এখানে দায়িত্ব রয়েছে, যে কারণে এই কাজটা হয়েছে। এটা একটা ইনফেস্টেশন হয়েছে, যেটা অনেক দিন ধরে হয়েছে, আমরা দেখেছি সেই জিনিসটা, আস্তে আস্তে এই জিনিসটা হয়েছে। সেখানে বর্ডারে যারা রয়েছেন, বিএসএফ যারা রয়েছেন, তাদের যেমন দায়িত্ব রয়েছে, পুলিশের দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষেরও দায়িত্বের জায়গা রয়েছে, সেই জায়গাগুলোই আমরা কেউই দায়িত্ব পালন করিনি। কিন্তু আজ আমাদের বক্তব্য যে বাংলাদেশিরা কেন আছে, আমরা তো কিছু বুঝতেই পারছি না তারা কি করে ঢুকলো এবং তারা কি করে আছে। আমি অনেকদিন আগে একটা খবর করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে যে ব্রিজগুলো রয়েছে, বড় বড় যে ব্রিজ, সেই ব্রিজের যে কাঠামো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে কোনো দিন ভেঙে পড়বে এরকম পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। নতুন ব্রিজ বানানো হচ্ছে, সেটাও 10 বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? একটা দিক যেমন এটা রয়েছে যে সেখানে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে ব্রিজ বানানোর সময়, সেখানেও নিশ্চয়ই কোনো দুর্নীতি, টাকা মেরে দেওয়া, এই সমস্ত ঘটনা যেমন ঘটেছে। আরেকদিকে আবার এটাও সত্যি কথা, একেবারে প্রমাণিত সত্য, যেখানে বলা হচ্ছে এই যে ব্রিজের নিচে এত দোকান থাকে, বিভিন্ন রকম খাবারের দোকান, চাউমিন, চিলি চিকেন, ভাতের হোটেল, কাটা ফলের দোকান রয়েছে, কিংবা মানুষজনও বসবাস করছেন, আরও অনেক রকমের দোকান রয়েছে, এত মানুষ খাওয়া দাওয়া করছেন, খাবার ফেলা হচ্ছে, এবং সেই খাবারের লোভে সেখানে ইঁদুর আসছে, ইঁদুর সেখানে বড় হচ্ছে, জন্মাচ্ছে, আরও প্রচুর পরিমাণে ইঁদুর হচ্ছে, এবং সেই ইঁদুর ব্রিজের যে ভিত, যে কাঠামো, সেগুলোকে খেয়ে খেয়ে সেখানে গর্ত করে করে ব্রিজগুলোকে নষ্ট করে দিচ্ছে। হাওড়া শিয়ালদায় যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, আপনারা দেখবেন যে ওখানকার ইঁদুরগুলোর সাইজ কিরকম হয়, মানে এক একটা ইঁদুরকে দেখলে মনে হবে এই একটা গোটা বিড়ালকে গিলে খেয়ে ফেলতে পারে। তার মানে এই যে ব্রিজ নষ্ট হচ্ছে, সেখানে একদিকে দুর্নীতিটা যদি কারণ হয়, আরেকদিকে এই ইঁদুরও কিন্তু আরেকটা কারণ। সেই রকমই এই যে ইল্লিগালি বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে, বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে, এই এত এত বাংলাদেশি ধরা পড়ছে বা তাদের এখন চলে যেতে হচ্ছে, এই যে বাংলাদেশি অনুপ্রবেশের যে সমস্যা, সেটা একটা লিনিয়ার সমস্যা আমাদের দেশের জন্য নয়, অনেক দিন ধরে এই সমস্যা রয়েছে, এবং এটা অত্যন্ত জটিল একটা সমস্যা, যেটার অনেকগুলো দিক রয়েছে, এবং এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের সকলকে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে, সিস্টেমের প্রত্যেকটা পার্টকে সঠিকভাবে কাজ করতে হবে। সেটা না করে যদি আমরা মনে করি যে আমরা 6 মাসের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করে দেবই দেব, করে দিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই, তাহলে যেটা হচ্ছে সেটাই হবে। রিপোর্টারও খবর করতে যাবেন, তিনিও খবর করবেন, আমরাও খবর দেখব, যারা খবর করছেন তারাও নাচবেন, যারা খবর দেখছেন তারাও নাচবেন, তারপর সবার নাচানাচি শেষ হয়ে গেলে কি হবে? যে যার বাড়ি ফিরে যাবেন, সমস্যার কোনো সমাধান হবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।